সুকন্যা, এক মুহূর্ত আর তোমার হাতে সময় থাকবে না। খুব তাড়াতাড়ি তুমি তোমার শ্বশুর বাড়ি চলে যাবে। আরে দিদি, কোথায় ছিলে তুমি? এমন প্রশ্ন কি কেউ করে সুকন্যা? ঠিক বলেছ, বিয়ের পর প্রথমবার স্বামীর সঙ্গে বাপের বাড়ি এসেছে, সেই জন্যই একটু সময় লাগলো হয়তো। কি ঠিক বলছি না? দিদি, তুমি কালী মায়ের মন্দিরে গিয়েছিলে না? দর্শন কেমন হলো? খুব শান্তি পেয়েছি, আর আমার প্রতিজ্ঞাও পূরণ হয়েছে। কেমন সংকল্প? ক্ষমা করবেন বৌরানীরা, মহারানী আপনাদের জন্য অপেক্ষা করছেন। এবারে আসি সুকন্যা, আমাদের এখন যেতে হবে। তোমার যা যা জানার আছে যোধা দিদির থেকে জেনে নিও। দিদি, কেমন লাগছে সুকন্যা? নতুন সম্পর্ক তৈরি হতে চলেছে। খুবই দুবিধার মধ্যে আছি। কেন বলো? দিদি, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। দিদি, ওই আমি ওই কি হয়েছে সুকন্যা? তুমি এত চিন্তিত কেন? দিদি, তোমার তো বিয়ে হয়ে গেছে না? তুমি সবই জানো, কিন্তু আমি তো কিছু জানি না। আমি তো এখনো পর্যন্ত ওনাকে দেখিওনি। জানি না বিয়ের পরে ওনার সঙ্গে কিরকম ব্যবহার করতে হবে, কিভাবে কথা বলতে হবে। যখন উনি প্রথমবার আমার সামনে আসবেন তখন কি বলবো, কি করব, আমি কিচ্ছু জানি না দিদি। বৌদিরা বলছিল যে আমি যেন তোমার থেকেই সব জেনে নি। তুমি হাসছো কেন? নাহলে কি করব? তুমি এমন সব কথা বলছো, এসো আমার সাথে। নিজেকে একবার আয়নায় দেখো। কি সুন্দর দেখাচ্ছে, অপূর্ব লাগছে তোমায়। তোমায় দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে। তোমায় সবাই এত ভালোবাসবে যে তুমি নিজেই সব বুঝে যাবে। তুমি তো আমার থেকেও বেশি সুন্দর, তোমার মুখটা আমার থেকেও বেশি সরল। তাহলে জামাইবাবু নিশ্চয়ই তোমাকে অনেক কিছু শিখিয়েছে। সুকন্যা, তোমার বিয়ে তো আজ। নাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, দেরি হয়ে যাবে। আরে কথা ঘোরাচ্ছ কেন দিদি? আমার কাছে আবার কিসের লজ্জা? জামাইবাবু তোমাকে খুব ভালোবাসেন, তাই না? সেই জন্যই তো মোগল হওয়া সত্ত্বেও উনি তোমার সঙ্গে কালী মায়ের মন্দিরে গেছিলেন দর্শন করতে। দিদি, আমাকে বলো না, স্বামীকে খুশি করে কি করে? আমি এমন কি করব যাতে যাতে উনি আমাকে আরো ভালোবাসেন? সুকন্যা, ওসব আমি জানি না। কি? হ্যাঁ, আমি তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। তার মানে তোমার আর শেহেনশার মধ্যে এখনো? সুকন্যা, কিছু সম্পর্ক একদম অন্যরকম হয়, আর অদ্ভুত। রীতিনীতিতে সম্পর্ক তৈরি তো হয়, কিন্তু অনুভূতি দিয়ে তা পালন করতে হয়। তোমার বিয়ে এক রাজবংশে হচ্ছে, তাই তাদের আচার ব্যবহার নিয়ম রীতি সব আমাদের মতন। সেই কারণে তোমার কোনো সমস্যা হবে না। কিন্তু শেহেনশাহ আর আমার ধর্ম আলাদা, সেই জন্য আমাদের অনুভূতি, নিয়ম কানুন সব আলাদা। আর আমাদের বিয়েও তো খুব একটা বেশি দিন হয়নি, তাই না? দিদি, সময়ের ব্যাপারে আমি বেশি কিছু জানি না, কিন্তু তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আর আমি এটাও বিশ্বাস করি যে প্রশ্নের উত্তর তুমি এখন দিতে পারলে না, সেটা আমাদের পরের সাক্ষাতে নিশ্চয়ই দিতে পারবে। আর আমি বিশ্বাস করি যে আমার বোন অনেক বড় হয়ে গেছে, আর সে এখন জানে দুই বোনের নিজেদের কথা অন্য কাউকে কখনো বলতে নেই। কথা দিচ্ছি দিদি, আমাদের মধ্যে আজ যা কথা হলো সেটা আর কেউ জানতে পারবে না। কেমন আছো বন্ধু? খুব দুর্বল দেখাচ্ছে, খাওয়া দাওয়া করছো না? আমের কি ঘুরে দেখেছো? মনে হচ্ছে আপনাকে
খুব ভালোবাসে, আর আপনিও ওকে ভালোবাসেন। এও আমাকে খুবই ভালোবাসে। ও আমার জীবনে আসার পর থেকেই সবকিছুই যেন পাল্টে গেছে। তুমি তো দেখছি পশু খুবই ভালোবাসো জালাল। হ্যাঁ, আমি ওদের সত্যিই ভালোবাসি। ওদের থেকে বিশ্বস্ত আর কেউ হতে পারে না। বলা হয় বীর শক্তিশালীদের চিন্তা ভাবনা একই রকম হয়। সেই সময় সেটাই প্রমাণ হচ্ছিল। কুমার প্রতাপ এবং শাহেনশার ধরন আলাদা ছিল, জন্মস্থান আলাদা ছিল, বেড়ে ওঠাটাই আলাদা রকম ছিল। কিন্তু কিছু ক্ষেত্রে দুজনই ছিলেন একই রকম, যেমন পোষ্যদের ক্ষেত্রে দুজনের ভালোবাসা। এরা কথা বলে না, তাই ভাষায় প্রতিশ্রুতি দিতে না পারলেও সারা জীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতি ঠিক পালন করে। সেই কারণে এই ঘোড়া আমার খুব প্রিয়। ও আমার সব কথা বোঝে, ওর কাছে আমি মনের সব কথা বলতে পারি। ও আমার বন্ধুর বন্ধু আর শত্রুদের ঘোর শত্রু। আশা করছি এও শত্রুকে উত্তর দিতে জানে, ঠিক আপনারই মতো, ঠিক সেভাবেই যেভাবে আপনি জালালকে উত্তর দিলেন। উত্তর দেওয়া প্রয়োজন ছিল। গুরুদেব বলেছিলেন শত্রুর মনের কথা বুঝতে তার চোখে চোখ রেখে তার মনের কথা যেন পড়ে নিতে পারি। কিন্তু একজন মানুষকে বোঝা খুব একটা সহজ কাজ নয়। যাই বলুন কুমার প্রতাপ, আমার তো এখনো এটাই মত যে এই সুযোগটা হারানো আমাদের বড় ভুল হবে। চুপ করে বসে আছি তার কারণ হলো উনি এখানকার অতিথি। যেদিন শত্রু হয়ে আসবে আমাদের কাছে, সেদিন আর কোথাও পালিয়ে যাবার পথ পাবে না। যেদিন সমস্ত রাজবংশী এক হবে, সেদিন মুঘল কেন কেউই আমাদের সামনে টিকে থাকতে পারবে না। বলুন, আপনি কি করে জানলেন যে আমি আপনাকে কিছু প্রশ্ন করতে এসেছি? আপনার অভ্যেস আমি বুঝে গেছি। আপনি যখনই আমার কাছে আসেন তখনই কোনো প্রশ্ন বা কোনো অভিযোগ নিয়ে আসেন। কি বলুন। শাহেনশাহ, আপনি মন্দিরে আজকে যা কিছু করেছেন, আপনার আপনজনেরা আপনার উপর রাগ করতে পারেন। তারা এটাও মনে করতে পারেন আপনার এরকম করা উচিত হয়নি। কেন, আপনাকে কি কেউ কিছু বলেছেন? না। চিন্তা করবেন না, এ বিষয়ে কেউ আপনাকে প্রশ্ন করবে না। মহামাঙ্গা শাহেনশাহকে সবকিছু বলে দেননি তো? কি হয়েছে যোধা বেগম? কি হয়েছে যোধা বেগম? আমার মনে হয় বাইরে কেউ আছে। কে ওখানে? আমার উপরে সৈন্যরা আক্রমণ করেছে যোধা বেগম। তোমাদের সঙ্গে আগে আমার দেখা হয়েছিল না? হ্যাঁ, যখন আপনি যোধা দিদিকে বিয়ে করতে এসেছিলেন তখন আপনি কত মিষ্টি আর উপহার দিয়েছিলেন। হ্যাঁ, এইবারেও সুকন্যা দিদির বিয়ে। এইবারেও আপনি আমাদের অনেক খেলনা দেবেন তো? অবশ্যই, তোমাদের জন্য আমি অনেক খেলনা নিয়ে আসব। আর তোমার কি চাই? আমরা তো শুধু আপনাকে দেখতে এসেছি। আপনি কত সুন্দর দেখতে। এসো, তোমরাও এসো।
সবাইকে তো উপহার দেবই, কিন্তু তার আগে আমি তোমাদের একটা গল্প শোনাবো, একটা রাগী রাজকুমারীর গল্প। শোনো, এক রাজকুমারী ছিলেন। সে সব সময় রেগে থাকতেন, সবুজ রং একদম পছন্দ করতেন না। তারপর তার জীবনে এক শাহিনশাহ এলেন, সবসময় আনন্দে থাকতেন। এই গল্পটা মিথ্যে। যোধা বেগম, আপনি ওই গল্পটা জানেন? আচ্ছা, আপনি শোনান। না, আমি জানি না। গল্প শুনতে দাও না যোধা দিদি। তারপরে কি হলো তোমরা শোনো। ওই রাগী রাজকুমারীর শাদী ওই শাহেনশাহর সঙ্গে হয়ে গেল। আর তারপর ওই রাজকুমারী শাহেনশাহর জীবনটাকে একেবারে কষ্টে ভরিয়ে দিলেন। ওনার সমস্ত সুখও কেড়ে নিলেন। তার সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করলেন, অভিযোগ করা শুরু করলেন, কখনো জলে ঝাঁপ দেওয়া, কখনো সাপের সঙ্গে লড়াই করা। তোমরা একবার তো ওনার জন্য বেচারা শাহেনশাহকে বাঘও তাড়া করেছিল। আচ্ছা, তোমরা কি শুনতে পেলে? তোমরা কি ওই রাজকুমারীর হাসি শুনতে পেলে? অপ্সরার মতো। আরে না না, ভালো করে শোনো, একেবারে রাক্ষসীর মতো হাসি, তাই না? তারপরে কি হলো জানো? শাহেনশাহ, আমি ক্ষমা চাইছি। আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু ওরা তো বাচ্চা, চলে এসেছে। আমি একদম ঠিক আছি। ওরা তো এখানে ঘুমিয়ে পড়েছে, ওদের এখানেই থাকতে দিন। শুনেছি ওরা ঘুমানোর সময় উপরওয়ালা ওদের সঙ্গে কথা বলেন, তাই ওদের ঘুমে আমি ব্যাঘাত ঘটাতে চাই না। কিন্তু বাচ্চারা যদি এখানে শুয়ে পড়ে, আপনারা দুজন কোথায়? আমি একদমই ঠিক আছি এখানে, আমার কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যদি আমার বেগমের কোনো অসুবিধা হলে সেটা উনিই বলতে পারবেন। না মা, আমারও কোনো অসুবিধা নেই। শুভরাত্রি। শুভরাত্রি। আপনি ভালোভাবে বিশ্রাম নিন, কারণ আপনার শরীর খারাপ হয়ে গেলে পিতা আবার চিন্তা করবেন। এখনো আপনি আপনার পিতাকে নিয়েই ভাবছেন, আমাকে নিয়ে। শুভরাত্রি যোধা বেগম। মনে রাখবে মানসিং, এই ধনুককে তোমার শরীরের অংশ মনে করতে হবে, আত্মার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। তারপর লক্ষ্য স্থির করবে। লক্ষ্য স্থির করো। খুব ভালো, দারুণ। এদিকে এসো। আপনি কি জানেন, আপনাকে প্রত্যেকদিন খুব সুন্দর দেখায়, গল্পের রাজকুমারের মতো। প্রশংসার জন্য ধন্যবাদ রাজকুমারী। এদিকে এসো। আপনি কি জানেন, আপনাকে প্রত্যেকদিন খুব সুন্দর দেখায়, গল্পের রাজকুমারের মতো। প্রশংসার জন্য ধন্যবাদ রাজকুমারী। মহামাঙ্গার যখন এখানে আসার ইচ্ছেই ছিল না, তখন উনি এলেন কেন? প্রতিবার আপনাকে কষ্ট দেওয়ার কোনো না কোনো উপায় বের করেন। কি আর করব, কারো স্বভাব তো আমি বদলাতে পারবো না, তাই না? ঠিক বলেছ,
কারোর স্বভাব কখনো বদলানো যায় না। জামাই বাবু, আপনি কি ভালো তীর ধনুক চালান, আমাদেরকেও শেখান না? তোমাকে আমি কি করে বারণ করতে পারি? তোমাকে অবশ্যই শেখাবো, এসো। আরে বাচ্চারা এখানে কি করছে? এ কি রাজকুমারী, এটা তো তোমার থেকে বড় রাজকুমারী। সুজাতা, তুমি খুব ছোট আর এই অস্ত্র খুবই বড়। তুমি যখন বড় হবে তখন হাতে নিও। আচ্ছা, এবার তোমরা যাও, শাহেনশার অনুশীলনে বাধা পড়ছে। না মানসিং, আমার কোনো অসুবিধে হচ্ছে না, বরং এই ছোট্ট রাজকুমারীদের সঙ্গে কাটানো প্রতি মুহূর্ত সবসময় এই শাহেনশার কাছে স্মৃতি হয়ে থাকবে। যদি এই রাজকুমারী লক্ষ্য স্থির করতে চায় তাহলে অবশ্যই তা করবে। ঠিক আছে, এবার নাও, তুমি এটাকে এইভাবে ধরো, তারপর এই হাত দিয়ে এটাকে ধরো, তারপর এই তীরটাকে তুমি এইভাবে ধরো, আর তারপর তুমি তোমার লক্ষ্য স্থির করো। সবাই যতটা বলে অতটাও হৃদয়হীন নন উনি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমার মনে হয় লোকে একটু বেশি বাড়িয়ে বলে। তারপর এইভাবে টেনে এই। আমি লক্ষ্যভেদ করে দিয়েছি। জামাই বাবু জয়, জামাই বাবু জয়। শাহেনশার এইটুকুও বুদ্ধি নেই যে ছোটদের হাতে এই অস্ত্র দেওয়া উচিত না? ওদের যদি কিছু হয়ে যায় তাহলে? তোমরা দুজন এখন যাও, আমি ওদের নিয়ে যাচ্ছি। ক্ষমা করবেন শাহেনশাহ, ওরা এখনো খুব ছোট, ওদের হাতে অস্ত্র দিচ্ছেন কেন? ওদের আঘাত লাগতে পারে। কিন্তু আমি তো শুধু ওদের ইচ্ছে পূরণ করছিলাম যোধা বেগম। এই কেমন কথা? ওদের ইচ্ছে তো কখনোই পূরণ হতে পারে না। ওরা চাইলে ঘোড়ার পিঠে চড়ে আমের থেকে এক্ষুনি বেরিয়ে যাবে। এটা তুমি বলছো যোধা? তুমি কবে মহলের চার দেওয়ালে আটকে থেকেছ? আপনি জানেন শাহেনশাহ, পিসি সব সময় নিয়ম ভঙ্গ করতেন। উনি যখন তখন ঘোড়া নিয়ে বেরিয়ে যেতেন, আর ওনাকে ধরতে সৈন্যদের বেশ বেগ পেতে হতো। উনি তো পুরো আমেরে বিখ্যাত। মানসিং, তুমি এখন অনেক ছোট, বড়রা কথা বললে মাঝে কথা বলতে নেই। দেখেছেন শাহেনশাহ, আমার পিসি কত রাগী? আমি জানি মানসিং। জামাই বাবু, আপনি জানেন যোধা দিদিও খুব ভালো ধনুক চালায়। বড়রা কথা বললে মাঝে কথা বলতে নেই। দেখেছেন শাহেনশাহ, আমার পিসি কত রাগী? আমি জানি মানসিং। জামাই বাবু, আপনি জানেন যোধা দিদিও খুব ভালো ধনুক চালায়। সত্যি? এই প্রতিভার ব্যাপারে আমি তো জানতামই না। এটা কি সত্যিই যোধা বেগম? হ্যাঁ শাহেনশাহ, সূর্য পরে উদয় হতো, কিন্তু যোধা রণভূমিতে এসে আগেই অনুশীলন শুরু করে দিত। সে তরোয়াল খেলাই হোক বা ধনুর্বিদ্যা। ইনি যে তরোয়াল খুব ভালো চালাতে পারেন সে বিষয়ে তো আমি জানি। তাই আজ আমি ওনার ধনুর্বিদ্যাও নিজের চোখে দেখতে চাই। যোধা, এই নাও ধনুর্বাণ, আর দেখিয়ে দাও শাহেনশাহকে তোমার যোগ্যতা। শোনো, তোমরা যাও এখন। মানসিং, এই নিন যোধা বেগম। মাশাআল্লাহ, আপনার মধ্যে অনেক প্রতিভা আছে।
দাবা ভালো খেলেন, তরোয়ালও ভালো চালান, ধনুর্বিদ্যা হোক বা শৃঙ্গার। আপনি কিন্তু সত্যি প্রতিভাময়ী। প্রতিভা তো আপনারও কম নেই। কথা শোনানো বা আদেশ, বিরক্ত করা হোক বা অধিকার ফলানো। মনে হচ্ছে প্রত্যেক কথায় রাগ দেখানোটাও আপনার একটা প্রতিভা।